হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইতালির নবজাগরণ, অর্থাৎ ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল, বা এই প্রশ্নের জায়গায় আরেকটি প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেটি হচ্ছে যে কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্স ও ভেনিসে বিশেষভাবে নবজাগরণ হয়েছিল। অথবা প্রশ্ন আসতে পারে যে ইতালির নবজাগরণে ফ্লোরেন্সের অবদান কি। এই ফ্লোরেন্সের অবদান টিকাও আসতে পারে, আবার বড়তেও কিন্তু আসতে পারে। তা যাই হোক, এখানে ইতালিতে নবজাগরণ কেন হয়েছিল এবং ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্স ও ভেনিসে বিশেষভাবে কেন নবজাগরণ হয়েছিল এবং ইতালির নবজাগরণে ফ্লোরেন্সের কি অবদান, তো এই তিনটি প্রশ্নের উত্তর একই এবং এই প্রশ্নগুলির যে উত্তর, সেই উত্তর নিয়ে আলোচনা করব এখন এই ভিডিওতে। দেখো, এই উত্তরটি এইভাবে লিখবে। 1453 খ্রিস্টাব্দে তুর্কিদের হাতে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতনের সময় থেকেই সাধারণত রেনেসাঁস বা নবজাগরণের আরম্ভ বলে মনে করা হয়। অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে নিলে বহু সংখ্যক গ্রিক পণ্ডিত তাদের মূল্যবান ও প্রাচীন পুঁথিপত্রগুলি নিয়ে ইটালির বিভিন্ন শহরে আশ্রয় নেন। এর ফলে প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞান চর্চার পুনরুজ্জীবন ঘটে। ইতালির বিভিন্ন শহরের পরিবেশ, সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিকাশের অনুকূলে থাকার জন্য কনস্টান্টিনোপলের পণ্ডিতগণ এইসব শহরে আশ্রয় গ্রহণ করেন। ধর্মযুদ্ধের সময় থেকেই রোম, ফ্লোরেন্স, মিলান, ভেনিস প্রভৃতি ইতালির বিখ্যাত নগরগুলো আরবদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধ হয়ে ওঠে। সামন্তদের প্রভাব প্রতিপত্তি থেকে সম্পূর্ণ মুক্তভাবেই এই নগরগুলি গড়ে ওঠে। কাজেই এই সব নগরের নাগরিকদের মনে স্বাধীন চিন্তাধারা ও অজানাকে জানার আকাঙ্ক্ষা খুব প্রবল ছিল। আবার এই সব নগরের শাসকরা ছিলেন শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক। সুন্দর সুন্দর চিত্র, প্রাসাদ, শিল্প প্রভৃতির প্রতি তাদের খুব আকর্ষণ ছিল। নগরীর বিত্তবান ব্যক্তিরা বহু অর্থ ব্যয় করে প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ করতে আগ্রহী ছিলেন। পুরাতন গ্রন্থ, চিত্র ও অন্যান্য জিনিসপত্র ক্রয় করার জন্য ধনী ব্যক্তিদের মধ্যে এমনকি বিভিন্ন নগরীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা দেখা দিত। কনস্টান্টিনোপলের পতনের পর ইতালির নগরগুলিতে গ্রিক পণ্ডিতরা সমাদর লাভ করেন। ফলে পঞ্চদশ শতকে গ্রিস ও রোমের প্রাচীন শিক্ষা ও সংস্কৃতি ইতালির সর্বত্র নতুন করে ছড়িয়ে পড়ে। ফ্লোরেন্স নগরীতে নবজাগরণের প্রথম সূচনা হয়, পরে তা ইতালির অন্যান্য নগরীতে ছড়িয়ে পড়ে। প্যারা করে দেখো, ফ্লোরেন্স নগরী দীর্ঘকাল যাবতই একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল, কিন্তু আধুনিক যুগ শুরু হওয়ার সময় ফ্লোরেন্স তার স্বাধীন সংবিধান ও স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে এবং মেডিসি পরিবারের শাসনাধীন হয়ে পড়ে। মেডিসি পরিবারের শাসকরা ছিলেন প্রাচীন শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। কোসিমো ছিলেন সাহিত্য ও শিল্পের এবং দি ম্যাগনিফিসেন্ট উপাধি প্রাপ্ত। লরেঞ্জো ছিলেন সঙ্গীতের পৃষ্ঠপোষক। এই দুই শাসকের প্রচেষ্টায় কনস্টান্টিনোপল থেকে চলে আসা পণ্ডিতদের কাছ থেকে প্রাচীনকালের বহু জিনিসপত্র সংগ্রহ করা হয়। গ্রিক ও রোমান পণ্ডিতদের স্থায়ীভাবে ফ্লোরেন্সে বসবাস করার জন্য তারা আমন্ত্রণ জানান। এর ফলে অল্প দিনের মধ্যে প্রাচীন গ্রিস ও রোমের স্বাধীন চিন্তাধারার আদর্শ ফ্লোরেন্সের নাগরিকদের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। গ্রিক ও রোমান পণ্ডিতদের প্রভাবে মানবতাবাদের সূচনার প্রথম ইঙ্গিত ফ্লোরেন্সেই পাওয়া যায়। আচার আচরণের ত্রুটি বিচ্যুতি এবং সাধারণ মানুষের দুর্নীতি পরায়ণতা দূর করার জন্য বিখ্যাত সংস্কারক সাভোনারোলা চেষ্টা শুরু করেন। সাভোনারোলা ছিলেন সততা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক। তিনি মেডিসি পরিবারকে ক্ষমতাচ্যুত করে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সাভোনারোলার অনুরোধে ফ্রান্সের রাজা অষ্টম চার্লস ফ্লোরেন্স আক্রমণ করলে মেডিসি পরিবার ক্ষমতাচ্যুত হয়। নগরীর অধিবাসীদের সম্মতিক্রমে সাভোনারোলা ফ্লোরেন্সের শাসন দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু প্রচলিত ধর্মমতের প্রতি তিনি শ্রদ্ধাহীন এরূপ অভিযোগ উত্থাপন করে তাকে ক্ষমতাচ্যুত করে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিতে বাধ্য করা হয়। সাভোনারোলার মৃত্যুর পর মেডিসি পরিবার পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট পঞ্চম চার্লস এর সক্রিয় সহযোগিতায় পুনরায় ফ্লোরেন্সের শাসন দায়িত্ব লাভ করে। তবে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে ফ্লোরেন্সের রাজনীতিতে নানারূপ অশান্তি দেখা দিলেও শিল্প সাহিত্য
তবে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে ফ্লোরেন্সের রাজনীতিতে নানারূপ অশান্তি দেখা দিলেও শিল্প সাহিত্য প্রভৃতির চর্চা সেখানে বন্ধ হয়ে যায়নি। বিশেষত লিওনার্দো দা ভিঞ্চির চেষ্টায় ফ্লোরেন্স নগরী ইতালির নবজাগরণের প্রধান কেন্দ্রে পরিণত হয়। শাসক গোষ্ঠী ছাড়াও সেখানে শিল্পী সাহিত্যিকগণ সাধারণ মানুষেরও সকল প্রকার সহযোগিতা লাভ করে। শিল্প সাহিত্য চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য প্রভৃতির উন্নতির ধারাও অব্যাহত থাকে। পেত্রাক দান্তে মেকিয়াভেলি প্রমুখ নবজাগরণের প্রখ্যাত ব্যক্তিগণ ফ্লোরেন্স নগরীতে জন্মগ্রহণ করেন। তো এই পর্যন্ত তোমরা ফ্লোরেন্সের জন্য এর পর্যন্ত উত্তরটা লিখবে। যদি 5 নম্বরের টিকা প্রশ্ন দেয় ফ্লোরেন্স কতটা ভূমিকা নিয়েছিল ইতালি নবজাগরণে, তাহলে তোমরা এই পর্যন্ত কিন্তু লিখবে। এরপরে যদি দেয় ইতালির নবজাগরণ বড় 20 নম্বরের প্রশ্ন যদি আসে, তাহলে কিন্তু আরও লিখতে হবে এবং তার জন্য পরের প্যারা। দেখো, ইতালির নবজাগরণের আরেকটি উল্লেখযোগ্য নগরী ছিল মিলান। মিলান পূর্বে পবিত্র রোমান সাম্রাজ্যের সঙ্গে যুক্ত থাকলেও পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে স্ফোর্জা পরিবারের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম রাজ্যে পরিণত হয়। কিছুদিনের মধ্যে মিলানের তরুণ ডিউককে সিংহাসনচ্যুত করে তার ক্ষুল্ল তাত লোডিভিকো দি মুর সিংহাসনে আরোহণ করার চেষ্টা করেন। তার সেই স্বপ্ন সার্থক করার উদ্দেশ্যে তিনি বিদেশি কোনো এক শক্তির সাহায্য লাভ করতে আগ্রহী হয়ে ওঠেন। প্রথমে তিনি পবিত্র রোমান সম্রাট ম্যাক্সিমিলানের সাহায্য লাভের চেষ্টা করেন, কিন্তু পরে তিনি ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের শরণাপন্ন হন। এর ফলে পবিত্র রোমান সম্রাট পঞ্চম চার্লস ও ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের মধ্যে দীর্ঘ সংগ্রামের সূচনা হয়। কিন্তু মিলানের রাজনৈতিক জটিলতা স্থানীয় অধিবাসীদের সাংস্কৃতিক জীবনের উপর কোনো গভীর প্রভাব বিস্তার করতে পারেনি। কনস্টান্টিনোপল থেকে আগত গ্রিক রোমান পণ্ডিতগণ মিলানে খুব সমাদৃত হন। তাদের চেষ্টায় এবং জনসাধারণের সহযোগিতায় মিলান অচিরেই ইতালির অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। ফ্লোরেন্সের ধনাঢ্য ব্যক্তিদের অনুকরণে মিলানের বিত্তশালী ব্যক্তিরাও শিল্প ও সাহিত্যের সক্রিয় পৃষ্ঠপোষকতা করতে শুরু করেন। এরপরের প্যারা দেখো, ভেনিস। মধ্যযুগ থেকে ইতালির প্রধান বাণিজ্য বন্দর রূপে ভেনিস খুব খ্যাতি অর্জন করে। তবে আধুনিক যুগের প্রথম থেকেই ভেনিস তার পূর্ণ গৌরব অধিকাংশে হারিয়ে ফেলতে শুরু করে। ভেনিসের অবস্থার এই পরিবর্তনের মূল কারণ ছিল তুরস্কের জাগরণ। তুরস্ক ধীরে ধীরে ভেনিসের অধিকৃত অঞ্চল ছাড়াও প্রাচ্যের বাণিজ্য থেকে তাকে বঞ্চিত করে। আধুনিক যুগের সূচনায় ভেনিস তার সামুদ্রিক সাম্রাজ্য হস্তচ্যুত হওয়ার আশঙ্কায় ইতালির মূল ভূখণ্ডে একটি মহাদেশীয় রাজ্য গড়ে তুলে নিজের অবস্থার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। কিন্তু এর ফলে ভেনিস ইতালির জটিল রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়ে এবং প্রতিবেশী রাজ্যগুলো তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। তাছাড়া ভেনিসের শাসন পদ্ধতিও তার পরিবর্তিত রাজনীতির ক্ষেত্রে এক বিরাট বাধার সৃষ্টি করতে শুরু করে। প্রথাগতভাবে ভেনিসের শাসন পদ্ধতি ছিল প্রজাতান্ত্রিক, কিন্তু তার বাস্তব রূপ ছিল বণিক সম্প্রদায়ের দ্বারা পরিচালিত অভিজাততন্ত্র। দেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রভাবশালী বণিকগণ শাসনতন্ত্র পরিচালনা করত। গ্রেট কাউন্সিল নামে পরিচিত কার্যনির্বাহী সংস্থার তারাই ছিল সদস্য এবং দোজে অর্থাৎ ডিউক বা প্রধান শাসককে তারাই মনোনীত করত। তবে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভেনিসের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হতে শুরু করলেও তার সমৃদ্ধির ভিত্তি ছিল খুবই দৃঢ়। কনস্টান্টিনোপল নগরীর পতনের পর যোগাযোগের সুবিধার জন্যই সেখানকার প্রচুর সংখ্যক গ্রিক ও রোমান পণ্ডিত ভেনিসে এসে উপস্থিত হন। অতিথি বৎসল ভেনিস নগরীর অধিবাসীরা তাদের সাদরে গ্রহণ করে। এইসব পণ্ডিত ব্যক্তিদের নানাভাবে সাহায্য করার জন্য তারা সচেষ্ট হয়ে ওঠে। তাদের সক্রিয় সহযোগিতায় বাণিজ্য নগরী ভেনিস শিল্প সংস্কৃতির কেন্দ্ররূপেও সুপরিচিত হয়ে ওঠে। ভেনিসে এই সময় কয়েকটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়। অভিজাত ব্যক্তিগণ প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ করার জন্য অকাতরে অর্থ ব্যয় করতে শুরু করেন। তাদের চেষ্টার ফলেই প্রাচীনকালের বহু অমূল্য গ্রন্থ অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। গ্রিক ও রোমান পণ্ডিতদের সক্রিয় সহযোগিতায় ভেনিসের স্থাপত্য শিল্পেও বিরাট পরিবর্তন দেখা দেয়। কবি সাহিত্যিক ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা করার ব্যাপারে ভেনিস নগরীর অভিজাতদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়। এর পরের প্যারা দেখো, রোম অর্থাৎ পোপের রাজ্য। পোপের রাজ্যেও নবজাগরণের প্রভাব বিশেষভাবে অনুভূত হয়। ইতালির উপদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে পোপের রাজ্য অবস্থিত ছিল, কিন্তু রাজ্যের বেশ কিছু অঞ্চল স্থানীয় প্রভাবশালী ভূস্বামীদের হস্তগত হয়ে পড়ে। কিন্তু পরে পোপ ষষ্ঠ আলেকজান্ডারের সময় পোপের রাজ্যের অধিকাংশই পুনরুদ্ধার করা সম্ভব হয়।
পোপ লিও ছিলেন সুশিক্ষিত এবং শিল্প সংস্কৃতির প্রতি গভীরভাবে অনুরাগী। তিনি প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার প্রত্নতাত্ত্বিক বহু নিদর্শন সংগ্রহ করার চেষ্টা করেন। কনস্টান্টিনোপলের পণ্ডিতদের তিনি রোমে আশ্রয় দেন এবং তাদের কাছ থেকে মূল্যবান প্রাচীন গ্রন্থাদি সংগ্রহ করার চেষ্টা করেন। ইতালির অন্যান্য চার্চেও প্রাচীন গ্রন্থাদি সংগ্রহের চেষ্টা শুরু হওয়ার ফলে গ্রিস ও রোমের প্রাচীন বহু গ্রন্থ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। চার্চের সঙ্গে যুক্ত বিদ্যালয়গুলোতেও এই সময় থেকেই গ্রিক ও পুরাতন ল্যাটিন ভাষার চর্চা শুরু হয়। পোপের আমন্ত্রণে ইটালির টাস্কানির স্থপতি, ভাস্কর, শিল্পী ও কবি মাইকেল অ্যাঞ্জেলো রোমের সেন্ট পিটার্স গির্জার অলঙ্করণের দায়িত্ব গ্রহণ করেন। ধর্ম সম্পর্কে পোপদের উদারতার ফলেই নবজাগরণের যুগের কবি, সাহিত্যিক ও শিল্পীদের রোমে স্থায়ীভাবে বসবাস করা ও সংস্কৃতির চর্চা করা সম্ভব হয়। এরপরে দেখো শেষ প্যারা, উপসংহারের উপরে প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে খ্রিস্টীয় ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে শুধুমাত্র ইতালিতে নয়, ইউরোপের অন্যান্য স্থানেও শিক্ষা, সংস্কৃতির ও চিন্তা জগতের পরিবর্তন দেখা দিতে থাকে। এই সময়েই ইউরোপের বিভিন্ন দেশের পণ্ডিতগণ গ্রিস ও রোমের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে ওঠে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুরাতন জ্ঞান বিজ্ঞানের পুনরুদ্ধারের জন্য নানাভাবে চেষ্টা শুরু করে। প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ ও সংরক্ষণের জন্য স্বতন্ত্র গ্রন্থাগারও গড়ে উঠতে থাকে। ধনী অভিজাত ব্যক্তিরা এই ব্যাপারে পৃষ্ঠপোষকতা করার জন্য এগিয়ে আসার ফলে প্রকৃত অর্থেই জ্ঞান বিজ্ঞান চর্চার একটি অনুকূল পরিবেশের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে কনস্টান্টিনোপলের ঘটনা এবং সেখানকার পণ্ডিতদের ইতালির বিভিন্ন নগরীতে আশ্রয় গ্রহণ নিঃসন্দেহে নবজাগরণের পথ প্রশস্ত করে তোলে। তাই এই ছিল ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল, বা ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্স ও ভেনিসে বিশেষভাবে কেন নবজাগরণ হয়েছিল, বা ইতালির নবজাগরণে ফ্লোরেন্সের অবদান কি, এই প্রসঙ্গে এর যে উত্তর, সেই উত্তরটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এই নোটসটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া যদি কোনো প্রশ্ন যদি বাকি থাকে, তার ভিডিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক